ইন্টার পরীক্ষা দিতে হয় কারাগারে বসে। একটা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে হলে উঠতে না পেরে টাকা সত্ত্বেও ঢুকে বাইরে থেকে লাইফ করা, এরপরও সেখান থেকে ধরে নিয়ে গিয়ে আবার কারাগারে নিয়ে ইয়ার লসে বাধ্য করা, এরপর সংগঠনকে না ছেড়ে যেটি আন্দোলনের একটা সংগঠন ছিল দীর্ঘ সময়ে, সেই সংগঠনকে কেউ কেউ প্রশ্ন করছেন ছাত্রলীগের সাথে মিলিয়ে, যেটা আমি আগেও প্রেস কনফারেন্স করেছি। সবচাইতে মজলুম একটা সংগঠনকে, মজলুম শিক্ষার্থীকে, মজলুম কিছু মানুষকে আরও নতুন করে একটা চিত্র সারা দেশের একটা স্যাম্পল মাত্র আমরা দেখেছিলাম। আমি আরও একটা এক্সাম্পল দেবো, উনি তো আগে থেকে প্রিভিয়াস কারাগারের এক্সপিরিয়েন্স, কারাগারের টর্চার সহ সম্বন্ধ, এর বাইরেও আরেকটা এক্সাম্পল আমি আপনার সাথে বলতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করা এবং অর্থনীতি বিভাগের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টে ভালো রেজাল্ট করা সত্ত্বেও যাকে হলে থাকতে না দেওয়া এবং হলের সমস্ত সুবিধা ইউনিভার্সিটির সমস্ত বঞ্চিত করে তাকে মানে বাইরে থাকতে বাধ্য করার মতো জায়গা, এরপরও মানে এই কেসটাও আমাদের সামনে নিয়ে আসছে করে আমাদের সেই ভাই বলে সামনে। আমি এইটুকু বলতে চাই, যারা এখনও রিপিটেডলি বারবার ছাত্রলীগের বিশেষ করে শিবির নতুন করে জুলুম করছেন তাদের অন্তত বিবেক দিয়ে ভাবা উচিত। আমি এবারে বলতে পারবো আমাদের আব্দুল্লাহ আলম সম্পাদক আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটে প্রথম স্থান অধিকার করেছেন এবং অর্থনীতি ডিপার্টমেন্টে এখন টপ আনে। তিনি কী করে ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করার সাক্ষর দেখানোর পরেও ডিপার্টমেন্টে রেগুলার রিপিটেডলি ভালো রেজাল্ট করার সাক্ষর দেখানোর পরেও ফলের সুবিধা থেকে প্রত্যেকটা পার্ট তার মতো করে প্রশ্ন করতে পারে। যেমন হলে সিট দেবে কে, এ প্রশ্নে অবশ্যই কর্পোরেশন। হলে সিট পাবে মানে কে পাবে না কে পাবে, এ প্রশ্নের উত্তরে কখনো পলিটিক্যাল অর্গানাইজেশন এখানে এনগেজ হতে পারবে কোনোভাবেই তার মতামত দেওয়ার সুযোগ নেই। কর্পোরেশন তার নির্দিষ্ট একাডেমিক জায়গায় নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ বিশ্ববিদ্যালয় পরিচালনার প্রত্যেকটা সেগমেন্টে তার সংশ্লিষ্ট প্রশাসনিক ফুল অথরিটি গ্রহণ করবে। এই জায়গায় অন্য কোনো পলিটিক্যাল হলগুলিতে গণতন্ত্রের বা সামগ্রিক যোগান এ ধরনের রাজনীতির মানে অবসান চায় না, বরং ছাত্রছাত্রী যত ধর্মমুখী করবে ধর্মমুখী শিক্ষার্থীদের অধিকার শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের জন্য সরকার সেগুলি করবে। আমাদের মূল ফ্রেমওয়ার্ক সিস্টেমকে আমরা একসঙ্গে রাখার চেষ্টা পরিবেশ পরিষদ আইনি ভিত্তি নাই, এটা এবং আইনি ভিত্তি নাই। আমি আগেও বলেছি বিশ্ববিদ্যালয়ে কাউকে সিদ্ধান্ত না বলার জন্য অ্যাক্সেস দেওয়া না দেওয়ার জন্য তিনটা অথরিটি, সিলেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, ইউনিভার্সিটি আইন অনুযায়ী। এর বাইরে আর কোনো আইন বা অথরিটি ইউনিভার্সিটি তার আইন অনুযায়ী পারমিশন দেওয়া থাকে তাদের না বলতে। এখন পরিবেশ পরিষদ নিয়ে আলাপ হচ্ছে, কেউ কেউ বলছে একটা চুক্তিপত্র, কেউ কেউ বলছে ইউনিভার্সিটির সাথে দলের চুক্তিপত্র, কেউ বলছে কিছু দলের মধ্যে ইন্টারনাল সম্পর্ক। একটু বিনয়ের সাথে আমাদের কাছে চাইব চুক্তিপত্রটা আমাদের কিন্তু দিবেন। আপনারা যে বিভিন্ন দল সম্পর্ক করছে, ইউনিভার্সিটি সম্পর্ক করছে, আপনারা যে বলছেন বিভিন্ন চুক্তিপত্রটা আমরা চাই। আমি বিনয়ের সাথে যারা দাবি করছেন ইউনিভার্সিটি সম্পর্কে আমরা চেয়েছি, আমরা পাই নাই, এখানে কোনো চুক্তিপত্রই অস্তিত্ব নাই বলে তারা মনে করছেন। আমরা আপনারা কিন্তু বিনয়ের সাথে থাকে আমরা দিবেন, তারা আমরা ওদের ব্যাখ্যা দিতে পারি। তবে আপাতত যেটা ব্যাপার সেটা হচ্ছে ইউনিভার্সিটি এই তিনটা অথরিটিকে তার পারমিশন দিয়েছে তার আইন প্রণয়নের জন্য বা ইয়েস অর নো বলার জন্য। প্রচার মিডিয়া বাংলাদেশ ফেস্টিভাল পতনের আন্দোলনে দুঃসাহসী ভূমিকা পালনকারী সাংবাদিক ভাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, প্রিয় দেশবাসী, আমি স্কুল জীবন থেকে ইসলামী ছাত্র শিবিরের সাথে যুক্ত ছিলাম স্কুল পর্যায় থেকে। 2009 সালে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সে প্রথমেই তার বাকশালী পদ্ধতিতে ফিরে যায় এবং বিরোধী রাজনৈতিক দল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিচার বিভাগ সব কিছু ধ্বংস করার মাধ্যমে সে ক্ষমতা স্থায়ী করার জন্য প্রথম পথ অবলম্বন করে। আর এই নিরাকারী শাসনের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ইসলামী ছাত্র শিবির তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে গত 16 বছর ধরে সর্বোচ্চ লড়াই করে গেছে। দেশের প্রতিটি ক্যাম্পাস, শহর, নগর, বন্দর এমনকি গ্রাম পর্যায়ে পর্যন্ত ইসলামী ছাত্র শিবির এই ফ্যাসিস্ট শাসনামলের বিরুদ্ধে সর্বোচ্চ মুক্তিযুদ্ধ করেছে। এ কারণে শেখ হাসিনা ইসলামী ছাত্র শিবিরকে তার দলের মতো জ্ঞান করেছে, জনগণ ভয় করেছে। ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে বিছানা থেকে ঘুম থেকে উঠিয়ে এনে গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা জানেন ঝিনাইদহের 16 বছর বয়সে একজন কিশোরকে তাকে ঘুম থেকে উঠিয়ে এনে
ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়েছিল, তার চোখ মুখে ফেলা হয়েছিল, তার হাতটা কেটে নেওয়া হয়েছিল। এমনি নির্যাতনের গল্প এই 16 বছর ধরে ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মী এই নির্যাতনের শিকার হয়েছে। এই আমাদের প্রিয় স্বপ্নের প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহস্রাধিক শিক্ষার্থী গত 16 বছরে ছাত্রলীগের সন্ত্রাসের শিকার হয়েছে। শিবিরের সাথে জড়িত থাকার অভিযোগে, শিবিরের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ইসলামী ছাত্র শিবিরের সাথে অভিযোগ তুলে অনেক শিক্ষার্থীকে চরমভাবে নির্যাতন করা হয়েছে। আপনারা জেনে থাকবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মোহাম্মদ মহসিন হলের একজন শিক্ষার্থীকে রাতভর নির্যাতন করে হলের ভবনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে শিবিরের সাথে সংশ্লিষ্ট। এমনি অসংখ্য নির্যাতনে ইসলামী ছাত্র শিবির গত 16 বছরের লড়াই পার করেছে। আমি 2017-18 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে প্রথমে বিজয় একাত্তর হলে উঠি, হলের গঠনে আমি ছিলাম। পরবর্তীতে আমি প্রথম থেকেই অনলাইনে সরকার বিরোধী অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলাম। আমার নিরাপত্তার সরকার বিনিময় আমি করতে বাধ্য হই। বিজয় একাত্তর হলে এরপরও আরও কয়েক বছর প্রশাসনিক উপায়ে সিট বন্টনের ব্যবস্থা ছিল। আমি সেভাবে সিটের জন্য আবেদন করার পরে হলের দুজন ছাত্রলীগ নেতা আমাকে ফোন করে লিখে দেন যে তুমি তো হলে থাকতে পারবে না, তোমার সিটটা আমাদেরকে দিয়ে দিতে। তারা পৃথকভাবে সিটটা দখল নেওয়ার চেষ্টা করেন। এভাবে আমি হলে আর উঠতে পারিনি। এভাবে বিশ্ববিদ্যালয়ে হলের বাইরে থাকতে আমি বাধ্য হই। হলের বাইরে থেকে আমার শিক্ষা জীবন শেষ করতে হয়েছে। বিভিন্ন সময় সরকার বিরোধী অ্যাক্টিভিজমের কারণে বিভিন্ন এরকম ঘটনা ঘটেছে যে বিভিন্ন হলের ছাত্রলীগ গ্রুপে আমাকে খোঁজা হয়েছে যে এই ছেলেটা কোথায়। আমার বন্ধুরা আমাকে সেটা জানাইছে যে তুমি এদিকে আইসো না। এরকম অনেক আতঙ্কের মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয় জীবন পার করতে হয়েছে। সর্বশেষ ফেসিবাদ পতনের চূড়ান্ত যে আন্দোলন, জুলাই গণঅভ্যুত্থানের সময় আমার সংশ্লিষ্টতা এই আন্দোলনে আমাদের অংশগ্রহণের ফল হিসেবেই হয়তোবা আমার বড় ভাই, যিনি একটা প্রতিষ্ঠানের শিক্ষক, তাকে গ্রেফতার করা হয়। আমার পরিবারের সদস্যদেরকে বাড়ি থেকে পুলিশের তল্লাশির কারণে তারা বাড়ি থেকে পালিয়ে থাকতে বাধ্য হন। এমনিভাবে আমরা ছাত্রলীগ তথা গোটা আওয়ামী ফ্যাসিস্ট শাসনামলে নির্যাতনের মাধ্যমে আমাদের সময়গুলো পার করেছি। আমরা সেই সময় পার করে একটি স্বাধীন বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি। সেই বাংলাদেশে আমরা আশা করি সকলে তার নিজ নিজ মত, নিজ নিজ আদর্শ শান্তিপূর্ণভাবে প্রকাশ করা, প্রচার করা এবং ছাত্র সমাজ তথা গোটা দেশের কল্যাণে কাজ করার সুযোগ পাবে। যে আমাদের গল্পগুলো সারা দেশের মানুষের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। তো আমি আব্দুল্লাহ, ভাই যেমনটা বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2019-20 সেশনে ভর্তি হয়েছি। আমার শুরু থেকেই প্যাশন ছিল অর্থনীতি নিয়ে পড়াশোনা করা, সেখানেই গিয়েছি। আমার আসলে আলোচনা আমির ভাই যেমন বললেন যে তার উপর ফিজিক্যাল এবং মেন্টালি ওয়েটের সহিত আমরা পাহাড় ভাইয়ের ঘটনাটা ঘটে যায়। তো আমি যখন বাসায় শেয়ার করি যে হলে উঠবো কিনা, তখন বাসায় আব্বু এবং যাদের সাথে পরামর্শ করা হয়েছিল আত্মীয় সার্কেলের ভিতরে সবার একটাই কনসার্ন ছিল যে এর মাত্র আগের বছর যাতেই এত বড় একটা ঘটনা ঘটে গেল। তো ও যেহেতু ছাত্র শিবিরের সাথে রিলেটেড, যেখানে আপনার পড়ার রিলেটেডই ছিল না, তার জন্য এত বড় একটা ভোগান্তি পোহাতে হলো। সেখানে আব্দুল্লাহকে আসলে হলে রাখাটা কোনোভাবে উচিত হবে না। তো যার সাথে আলোচনা করছিলাম এবং বিশ্ববিদ্যালয়ে যারা সিনিয়র ছিলেন কিংবা আমাদের ফ্যামিলি রিলেশনের দিক থেকে অনেক বিশ্ববিদ্যালয়ের টিচারদের সাথে আমাদের সম্পর্ক ছিল, সবাই এক বাক্যেই আসলে বলেছে যে আব্দুল্লাহকে কোনোভাবেই হলে উঠতে দেওয়া উচিত হবে না। এখন সাধারণত যেটা দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে যখন হল অ্যালটমেন্ট দেওয়া হয়, ডিপার্টমেন্টগুলোতে সিরিয়ালের ভিত্তিতে ছেলেদেরকে বিজয় একাত্তর হল থেকে শুরু করা হয়। তো আমি আমার ডিপার্টমেন্টের সিরিয়ালের জন্য একদম প্রথম ব্যক্তি ছিলাম ইকোনমিক্সের দিক থেকে। তো আমি বিজয় একাত্তর হলে অ্যালটমেন্ট পাই এবং বিজয় একাত্তর হলার একটা সুনাম বেশ ভালো থাকা খাওয়ার ফ্যাসিলিটিস আছে। তো আমি চেষ্টা করেছি আসলে যাওয়ার জন্য, কিন্তু আসলে যেটা হয় যে সুযোগটা আমি আসলে পাইনি। তো যখনই মাঝে মাঝে হয়তো মনে হতো যে হলে থাকি, কিন্তু ছাত্রলীগের এই সোজা মহড়া, তারপর বিভিন্ন সময় দেখা যেত যে গেস্ট রুমের যে অবস্থাটা, আমি বাসায় ছিলাম। তো গেস্ট রুমের এই মানসিক নির্যাতনটা সহ্য করা, সেইখানে যেই অশ্রাব্য কথাবার্তাগুলো শোনা লাগে, কিংবা রাত বিরাতে 2টার সময় বের করে দেওয়া হয় পুরো ঢাকা ঘুরে আসার জন্য, এই বিষয়গুলো আসলে একসাথে দিয়ে আমার পড়াশোনা কন্টিনিউ করা, এটা কখনোই আমার জন্য আসলে সম্ভব ছিল না। আমার ছোটোবেলা থেকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোর দিকে খুব বেশি মনোযোগ ছিল। আমি প্রচুর খেলাধুলা করতাম, তারপর ডিবেট কিংবা এই জায়গাগুলোতে আমি খুব এনগেজ থাকতাম আর কি। তো আমার চিন্তা ছিল যে আমি যখন ঢাকা ভর্তি হই তখন আমি তো একবার ঘুরতে আসি, সেন্ট্রাল ফিল্ডটা দেখে আমার খুব ভালো লাগে যে আমি প্রতিবার এখানে খেলবো।
তারপর আমার কারাতে শেখার ইচ্ছা ছিল, তারপর আমার সুইমিংয়ে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু যখন হলে আসলে থাকতে পারলাম না, আমাদের প্রতিদিন দেখা যাচ্ছে যে 2 ঘন্টা জার্নি করে বিশ্ববিদ্যালয়ে আসতে হচ্ছে, আমার 2 ঘন্টা জার্নি করে আমার বাসায় ফিরে যেতে হচ্ছে। তো এই একটা কাজেও না সুইমিং, না ডিবেটিং, না বিশ্ববিদ্যালয় সেন্টার ফিল্ডে খেলার সুযোগ আমার ভাগ্যে আসলে কোনোটাই জুটে না। আমি শুধুমাত্র এই সকালে বের হয়ে একদম সকালে ফজর পড়তে দিতাম, এসে ক্লাস করতাম, ক্লাসটা শেষ আবার বাসে দৌড় দিয়ে আমাকে বাসায় চলে যেতে হতো। এই যে একটা রেজিম আমার এই স্বপ্নগুলোকে কেড়ে দিয়েছে, তো আমি সেজন্য আসলে অভিযোগ করতে চাই না, তবে আমি দেশের মানুষদেরকে আসলে জানাতে চাই যে আমাদের সাথে কী ধরনের ঘটনা ঘটেছে, এবং আমি আল্লাহর কাছে কামনা করব এবং মন থেকে আমি খুব দৃঢ়ভাবে চাই আমাদের জুনিয়র যারা আসছে বা আগত যত প্রজন্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তাদেরকে যেন এমন 16 বছরের ভিতর দিয়ে আর কখনো যাওয়ার কল্পনা করতে না হয়। আপনাদের সবাইকে